নমস্কার, আমি সোমা মুখার্জি। আজকের আমাদের যাত্রার সাধারণের গল্প অসাধারণ প্রেরণার আর একজন প্রেরণাদায়ক মানুষকে আমার সঙ্গে আমি এনেছি, যার সম্পর্কে আমি কিছু বলবো না, তাকেই বলবো। সে তার পরিচয় আমার দর্শকদের দিক। কৌস্তব বোস। নমস্কার সবাইকে। এই চ্যানেলের সমস্ত দর্শককে আমার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমার নাম কৌস্তব বসু। আমি বাজাজ লাইফ ইন্স্যুরেন্সের জেনারেল ম্যানেজারের ভূমিকায় এখন আছি। আমি বেঙ্গল ওয়ান বলে আমাদের একটা টেরিটরি আছে, যেখানে প্রায় 26খানা ব্রাঞ্চ আছে। তো তার তত্ত্বাবধানে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা কৌস্তবদা, তুমি বাজাজে কত বছর ধরে আছো? আমার প্রায় 24 বছর। বাবা, মানে সে 2002 সাল থেকে তোমার একদম, যাত্রা শুরু। তো তুমি হঠাৎ করে ইন্স্যুরেন্সটায় কেন এলে, আর বাজাজেই বা কেন এলে? প্রথমেই বলি, মানে ইন্স্যুরেন্সে কেউ বাই চয়েস আছে না, ইন্স্যুরেন্সে সবাই আছে বাই চান্স। মানে কোনোভাবে মানে একটা সময় আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করতাম, তখন বাবা টাকা পাঠাতো। তো এরকম একটা অপরচুনিটি সেমিনার হচ্ছিল। অপরচুনিটি সেমিনারটা কি জিনিস, যেখানে ধরো মানুষকে ডেকে বোঝানো হয় যে ইন্স্যুরেন্সের কেরিয়ারটা কি। তো এরকম একটা অপরচুনিটি সেমিনারে কোনোভাবে কারো ইনভিটেশনে আমি গেছিলাম। গিয়ে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, বাবা ওখান থেকে টাকা পাঠায় কষ্ট করে, তো যদি আমি কিছু ইনকাম করি তাহলে হয়তো বাবাকে কিছুটা সুবিধা দেওয়া হয়। তো এই একটা চিন্তাভাবনার থেকে জয়েন করেছিলাম ইন্স্যুরেন্সে অ্যাজ এ ইন্স্যুরেন্স কনসালটেন্ট হিসেবে। মানে কনসালটেন্ট থেকে তুমি আজকে জেনারেল ম্যানেজার। মানে এই 24 বছরের এত বড় একটা যাত্রাতে, মানে তুমি তো অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করেছো দাদা। তো সেই চ্যালেঞ্জগুলো তুমি কি করে ওভারকাম করেছো, এটা যদি আমাদের একটু বলো। দেখো, প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে আমি ব্যাঙ্গালোরে থাকতাম। তখন প্রথম গেছি, তখন একটা ভাষাগত সমস্যা আমার হতো। সবচেয়ে বড় যেটা সমস্যা আমি ফেস করেছি, ওখানে ওদের একটা রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ চলে। যদিও ব্যাঙ্গালোর কসমোপলিটান, তখন থেকেই হিন্দিটা চলতো, তথাপি ওরা নিজেদের ল্যাঙ্গুয়েজে বেশি কমফোর্টেবল ছিল। এবং আমি তখন ইংরেজিটাও অত ভালো করে বলতে পারতাম না, তো খুব সমস্যা হতো। তো এই কাজটা করতে গেলে মানুষের সাথে কথা বলাটা খুব দরকার। তো কথা বলতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছিলাম, এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমার মানে হচ্ছিল। তো তখন আমি কি করতাম, তখন ওখানে ব্যাঙ্গালোরে বাঙালিরা খুব একটা স্ট্রং হোল্ড আছে। তো ওখানে ব্যাঙ্গালোরে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আমি যাতায়াত শুরু করলাম। ইন্স্যুরেন্স করতে করতে বেঙ্গলের বেঙ্গলি অ্যাসোসিয়েশনে আমি যাতায়াতটা শুরু করলাম। তারাও তখন, আমার বয়সও অল্প, তারা ওখানে ছিলেন খুব প্রভাবশালী। বাঙালিরা ব্যাঙ্গালোরে খুব প্রভাবশালী ছিল। তো তারা আস্তে আস্তে আমাকে ভালোবাসতে শুরু করলো এবং ওখান থেকে খুব ভালোবেসে ফেললো, এবং সেখান থেকে আস্তে আস্তে ভালোবাসার জায়গাটায় পরে আসবো। কারণ কৌস্তব বোস এমন একটা নাম যাকে ভালো না বেসে সত্যিই পারা যায় না। আচ্ছা, তুমি তো সবসময় একটা জিনিস বলো যে তুমি ইন্স্যুরেন্স প্রফেশনাল হিসাবে তুমি একজন গর্বিত মানুষ। তো এইটা কেন, এটা তোমার মনে হচ্ছে কেন? আমি বলি, এই কথাটা বারবার বলি। এবং আমাকে তুমি যদি একটা যে কোনো রাস্তায়, হাবড়ার কথাই বলি, হাবড়ার বাজারে যদি আমাকে একটা মাইক্রোফোন দিয়ে তুমি বলো যে কৌস্তব দা ইন্স্যুরেন্স সম্বন্ধে বলুন, আমি দাঁড়িয়ে এই কথাটা বারংবার বলতে পারি যে আমি একজন গর্বিত ইন্স্যুরেন্স প্রফেশনাল। এর থেকে বড় গর্বের জিনিস আমার নেই আর কি। কেন আমি গর্বিত, এই কথাটা আমি বলি সবাইকে। আমরা এমন একটা প্রফেশনের সাথে জড়িত যে প্রফেশনটার মধ্যে আমরা মানুষের পাশে দাঁড়াই সেই সময়, যে সময় মানুষের পাশে কেউ থাকে না। একদম। আমি তোমার মাধ্যমে দর্শকদের একটা প্রশ্ন করি আর কি। আচ্ছা, আপনারা ভেবে দেখুন যে আপনাদের অর্থনৈতিক বিপদের সময় আপনাদের পাশে কতজন দাঁড়ায়। দেখবেন আপনার বাড়ির, তুমি দেখবে তোমার বাড়ির একটা অনুষ্ঠানে, আনন্দ অনুষ্ঠানে তোমার নিমন্ত্রিত অতিথিদের সংখ্যা লিখে তুমি শেষ করতে পারবে না। 300, 400, 500 অনুষ্ঠানের ব্যাপ্তি অনুযায়ী তোমার নিমন্ত্রিতদের সংখ্যা হয়। একটা সময় 700 নিমন্ত্রিত হয়ে গেল কোনো বিয়ের অনুষ্ঠানে। তা সত্ত্বেও কিন্তু তুমি দেখবে যে মনে হবে যে আরে ওনাকে পরিবার সহ বললে বোধহয় ভালো হতো এই নিমন্ত্রণ। কিন্তু এই যে এত লোকের মাঝখানেও তুমি যখন কোনো অর্থনৈতিক সংকটে পড়বে, দেখবে তোমার পাশে দাঁড়ানোর মতো কজন আছে? কেউ নেই। আমি দর্শকদের একটা প্রশ্ন করি, আপনারা একটা যদি সাদা কাগজ আর পেন নিয়ে বসেন, দেখবেন যে আপনি কজনের নাম লিখতে পারেন যে আপনার অর্থনৈতিক বিপদে আপনার পাশে এসে
ঠিক তেমনভাবে দাঁড়াবে যেভাবে আপনি আপনার সমস্যাটার সমাধান করতে পারবেন। দেখবেন আমি চেষ্টা করে দেখেছি, একজন দুজনের বেশি নাম আপনি লিখতে পারবেন না। ঠিক ঠিক। এবং আমরা সেই কাজটাই করি যখন মানুষের একটা অর্থনৈতিক বিপদ আসে, সেই সময় আমরা গিয়ে কিন্তু মানুষের পাশে দাঁড়াই। একদম। এবং এটা আমি বিশ্বাস করি দাদা, আমিও আমার জীবনে 20 বছর কাটিয়ে এসেছি, সত্যি সত্যি মানে ওই বিপদের সময় আর কেউ এগিয়ে আসে না, তাই না? একদম। একদম। আচ্ছা দাদা, তুমি তো আরেকটা কথা আমি বলি সময়, হ্যাঁ। এখানে আমরা একটা অর্থনৈতিক বিপদের কথা বলছি, কিন্তু এরকম একটা সিচুয়েশন তুমি ভাবো, ভারতবর্ষের কত পরিবার আছে যেখানে ইনকাম আর্নার একজন, পরিবারে ইনকাম আর্নার একজন, এবং একদম। সেই ইনকাম আর্নারের যদি কোনো দুর্ঘটনা দুর্ঘটনা ঘটে, ঘটে, তখন পরিবারটার কি অবস্থা হয়? তখন সেই পরিবারটার প্রথম 5 দিন দেখার জন্য প্রচুর লোক আসে, হবিষ্যি নিয়ে আসে তাদের কাছে, একদম, একদম। এবং যত দিন যায় আস্তে আস্তে প্র্যাকটিক্যালি সেই পরিবারটা একা হতে থাকে, ঠিক। এবং তাদের একটা অর্থনৈতিক সংকটের মধ্যে তারা পড়ে যায়। একদম। এবং আমরা সেই সময়, আমাদের হয়তো লোকে আজকে গুরুত্ব দেয় না, কিন্তু সেই সময় আমরা কিন্তু গিয়ে তাদের পাশে দাঁড়াই। একদম। তো এটা কি একদম গর্ব দাদা। করার বিষয় না? ঠিক, একদম। ওই জন্যই বলি যে আমরাও তো কোনো কারণে মানে গর্বিত হই কোনো একটা সময়, কিন্তু তোমাকে, তোমার গলায় যে ওই যে একটা দীপ্ততা থাকে, যে তুমি একদম পরিষ্কার দাঁড়িয়ে বলো যে আমি মানে প্রাউড ইন্স্যুরেন্স প্রফেশনাল। একদম। এবং মানে এটা তোমাকে দেখেছি আমরা সব সময়। এবং দাদা, এই যে তুমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যে গেছো, তোমার কি এরকম মনে হচ্ছে কখনো যে এই কাজটা আর করবো না, মানে এরকম কি কোনো না। দিন এসছে? এরকম আজ পর্যন্ত একটা দিন আমার মনে হয়নি। এই 24 বছরের প্রতিটা জার্নি, হয়তো কোনো একটা সময় সাময়িকভাবে আমার মনে হয়েছে, একটা লোকের কাছে গেলাম, সে আমাকে বলল যে না আমি পারবো না, ওই সময় হয়তো মনে হয়েছে লোকটা আমাকে ডিনায়াল করলো, কিন্তু অ্যাকচুয়ালি আমি বুঝেছি যে ওনার ওই মুহূর্তে রিকোয়ারমেন্ট নেই, বা আমি ওনাকে বোঝাতে পারিনি। ঠিক। কিন্তু আজ অবধি কোনোদিনও মনে হয়নি এই কাজটা করে যে আমার কি বলবো, আমার যে ফেস ভ্যালু তার একটা অবমূল্যায়ন হয়েছে, কোনোদিন আমার মনে হয়নি। কিন্তু উল্টোটা তুমি যদি বলো, আমি মানুষের কাছে এই কথাটা শুনেছি যে ঈশ্বরকে তো আমি সামনে দেখিনি, আপনার মধ্যে আমি ঈশ্বরকে দেখলাম। কেন? তার যখন বিপদ, সে যখন অর্থনৈতিক সংকটে প্রায় ভেঙে পড়েছে, সেই সময় গিয়ে তার হাতে যখন আমি একটা 2 লাখ টাকা বা 10 লাখ টাকার একটা চেক তুলে দিয়েছি, সে তখন দাঁড়িয়ে আমাকে চোখের জল ফেলতে ফেলতে বলেছে, প্রতিদিন ঈশ্বরের পূজা করি, কিন্তু ঈশ্বরকে তো আমরা সামনে দেখিনি, আজকে আপনার মধ্যে ঈশ্বরকে দেখলাম। এর থেকে বড় পাওনা হয় না। একদম দাদা। দাদা, তুমি তো মানে আমাদের যদি বলো আইডল, ইন্স্যুরেন্সের আইডল সেটা তুমি, তো এরকম তোমারও তো নিশ্চয়ই ইন্স্যুরেন্সের আইডল কেউ আছে? হ্যাঁ, মানে আমি একমাত্র কাউকে বলবো না, আমি না প্রচুর লোকের থেকে আমি মানে শিখি আর কি, ইনহেরিট করতে আমি চেষ্টা করি। একদম। মানে স্টার্টিং ফ্রম আমার বসেদের থেকে শুরু করে আমার যারা রিপোর্টই আছে তাদের প্রত্যেকের থেকেও আমি কিছু না কিছু শেখার চেষ্টা করি। যেমন তোমার কথা আমি বলি, তোমার থেকে আমি মানে কথা বলার একটা টেকনিক আমি ইনহেরিট করেছি। আমার একজন কলিগ, না আমি অনেস্টলি স্পিকিং, যে তুমি যে সুন্দরভাবে সঞ্চালনা করো সেটা আমি নেওয়ার চেষ্টা করি, আমার পর কোনো প্রোগ্রামে আমি সেটা করার চেষ্টা করি। আমি আমার কলিগদের কাছ থেকে কিছু কিছু নেওয়ার চেষ্টা করি। ওভারঅল বলতে গেলে আমার একটা ভাগ্য বলতে পারো সময়, এটা আমি জানি না কেন, বা ঈশ্বর আমাকে দিয়েছেন। আমি যে বস পেয়েছি মানে 24 বছরে, মানে প্রথম বস থেকে শুরু করে শেষ বস পর্যন্ত, এবং আমি যে টিম পেয়েছি, 2006 থেকে আমি একটা টিম হ্যান্ডেল করি। তার আগে আমি ইন্স্যুরেন্স কনসালটেন্ট থেকে সেলস ম্যানেজার হওয়ার পর একটা টিম হ্যান্ডেল করি। আমার এটা তুমি ভাগ্য বলতে পারো, বা কি বলবো, একটা মানে কি বলবো, আমার একটা অ্যাডভান্টেজ বলতে পারো তুমি। আমি যে টিম এবং বস পেয়েছি, আমি কোনোদিনও খারাপ পাইনি। এটা আমার আসলে ব্যাপারটা উল্টো দিকে। যে লোকটা বলছে এই কথাটা, মানে আমার সঙ্গে কাজ করে কৌস্তবদা মাত্র 2 বছর, কিন্তু কৌস্তবদাকে আমি অ্যাজ এ আমার অফিসিয়াল কলিগ হিসেবে চিনি 2007 সাল থেকে। তো যে মানুষটা বলছে না ভাগ্য, এটা আমাদের ভাগ্য যে এই মানুষটা মানে খারাপ কাউকে পেতে পারে না, ডিউ টু মানুষটাই এত ভালো, মানে আমরা এটা বাড়িয়ে বলছি না, এতটুকু মানে যারা বলছে। কালকে আমাদের প্রোগ্রাম ছিল, তো ওই দিকে আর যাচ্ছি না। কৌস্তবদা, তুমি একটা জিনিস বলো, এই যে 2002-এ আর 2026-এ, এই 2026-এর কৌস্তব বোস, ওই 2002-এর কৌস্তব বোসকে যদি কিছু পরামর্শ দিতে চাইতো, তাহলে কি পরামর্শ দিত? প্রথম কথাটা বলি, খোলাখুলি বলি, 2002 মানে ধরে নাও আজ থেকে 24 বছর আগে একদম আমি প্রথম পরামর্শটা দিতাম সেই কৌস্তবকে, যে একটু ডিসিপ্লিন হওয়াটা দরকার ছিল। মানে তখন আমি মানে কি বলবো, মানে একদম আমার বয়স অল্প, আমি মানে কি বলবো, একটা উদ্দাম একটা ঘোড়ার মতো একটা
ইয়েতে। তো সেক্ষেত্রে হয়তো আমার কী হচ্ছে, যখন যা মনে হচ্ছে সেটা করছি, কিন্তু তখন যদি আরেকটু ডিসিপ্লিন হয়তো একটু অ্যাপ্রোচ আমার থাকলেও থাকতে পারতো। তবে একটা জিনিস কি জানো তো, যে বয়সে যেটা করার আমার মনে হয় সে বয়সে সেটা একদম। সবসময় না না, করা তোমাকে উচিত। মোটেও আমি বলবো না যে তুমি এই বয়সে উদ্দামহীন, কারণ আমার মনে হয় একটা 18 বছরের তরুণের থেকেও কৌস্তবদার, আজকে 2026-এর কৌস্তবদার এতটুকখানি মানে কি বলবো ডিফারেন্স আমরা পাই না। আচ্ছা কৌস্তবদার, তোমার কাছে তোমার জীবনে গর্বের মুহূর্ত কি? মানে এই এত বছর কেরিয়ারে মানে তুমি এমন কিছু করেছো যেদিন তোমার প্রচন্ড গর্ব হয়েছে? একদম, আমি বলি এটার সাথে মানে আমি বাজাজের প্ল্যাটফর্মের থেকে এটা পেয়েছি, কিন্তু এটা কোনো রিওয়ার্ডস রিকগনিশন কোনো প্রোগ্রাম নয়। আমি বলি, একটু আমার সময় লাগবে এখানে। আমি 2009 সালের গল্প বলছি। আমার তখন পোস্টিং মালদায় অ্যাজ এ ডিভিশনাল ম্যানেজার। তার আগে আমি 2002 সাল থেকে আমি বাজাজের সাথে জড়িত আছি। এবং সেই সময় না আমরা ভাবতাম, আমি শুধু বুঝতাম ইন্স্যুরেন্স মানে একটা টার্গেট পূরণ করতে হবে। কাস্টমাররা যেরকম ভাবে কত দিলাম কত পেলাম, এর বাইরে ভাবতে চায় না। আমরাও তখন ভাবতাম যে কাজটা হচ্ছে আমাকে টার্গেটটা পূরণ করতে হবে এই মাসে, তারপরে ইনসেনটিভটা পেতে হবে। তো 2009 সালের একটা ঘটনা আমার মনে আছে, নভেম্বর মাস, মালদায় কুমেদপুর বলে একটা জায়গা আছে। কেউ যদি জানেন আপনারা দেখবেন, আপনারা যদি উত্তরবঙ্গে যান তিস্তা তোরসা এক্সপ্রেসে কুমেদপুর স্টেশনের ওপর দিয়ে যায়, ইন্টেরিয়ার গ্রাম পশ্চিমবঙ্গের। তো তখনকার দিনে কি হতো, আমরা গিয়ে কাস্টমারদের কাছে গিয়ে চেকটা তুলে দিতাম, তো ডেথ ক্লেমের চেকটা। তো সেরকম একটা দিন আমরা চাইতাম কি জানো সোমা, যে সেই সময় মানে প্রতিটার মধ্যেই একটা প্রচার থাকুক, এটা চাইতাম। কারণ তখন কোম্পানি নতুন, আমরা শুধু প্রচার সর্বস্ব ছিলাম। আমরা কি করতাম, কাউকে ডেথ ক্লেম দিতে যেতাম, আমরা বলতাম কি যে আপনারা একটা ক্লাবে করুন, আরও 5 জনকে ডাকুন, তাদের সামনে আমরা ক্লেম চেকটা দেবো। উদ্দেশ্যটা খারাপ ছিল না, উদ্দেশ্যটা ছিল প্রচার, যে আমরাও একটা কোম্পানি যারা লোককে ক্লেম দিতে পারি। তখন লোকে কেউ অত জানতেও না, এই উদ্দেশ্যে। তো এই কুমেদপুরে গেছি, কুমেদপুরে আমি নেমেছি, তখন বাজে হচ্ছে পঞ্চায়েত অফিসের সামনে সভাটার ওরা আয়োজন করেছিল। আমাদের যে কনসালটেন্ট ছিলেন উমেশজি, আমার এখনও নামটা মনে আছে। আমি নামলাম গাড়ির থেকে, নেমেই দেখছি যে গিজগিজ করছে মানুষের মাথা। সমান বিশ্বাস করো, মানুষের মাথা গিজগিজ করছে, যেন একটা রাজনৈতিক সভার মতো। আমরা ওখানে নেমে, আমার তো নেমেই মনটা খুশি হয়ে গেল, এত লোকের সামনে চেক দেব। তো যাই হোক, গেলাম আমরা, সভার এখানে হয়েছে, পঞ্চায়েত প্রধানকে আমরা ইনভাইট করেছি এই অনুষ্ঠানে চেকটা তুলে দেওয়ার জন্য। যেরকম আজকাল সরকারি অনুষ্ঠানে চেক বিলি হয়, ঠিক সেরকম অনুষ্ঠান। তো আমরা গেছি, তো যে যার মতো আমরা বক্তব্য রাখলাম যে বাজাজ এরকম, বাজাজ সেরকম। পঞ্চায়েত প্রধানও বললেন যে আমার এতদিন বিশ্বাস হতো না, কিন্তু আজ এই চেক প্রদান দেখে আমার মনে হচ্ছে যে না, এই কোম্পানিটা স্টেবল আছে। তো যিনি চেক পাবেন, মানে নমিনি যিনি ছিলেন, বিশ্বাস করো সময় তার বয়স খুব বেশি হলে 30 থেকে 32 হবে। উনি মঞ্চের পাশে দাঁড়িয়ে আছেন, একটা বাচ্চা, ওনার হয়তো 2 থেকে 2.5 বছর হবে, কোলে নেওয়া। আরেকজনের বয়স 7-8 বছর হবে, মার আঁচলের খুঁট ধরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, উনি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে চেক নেবেন। উনি মঞ্চে উঠলেন। উনি মঞ্চে ওঠার পর পঞ্চায়েত প্রধান দাঁড়িয়ে আছে, তার পাশে আমি এক্সট্রিম রাইটে দাঁড়িয়ে আছি, লাস্ট পার্সন। পঞ্চায়েত প্রধানের দিকে, চেকের দিকে তাকালেনই না। উনি সোজা আমার কাছে চলে এলেন। সময় এসে, তুমি বিশ্বাস করো, ওরকম একটা গ্রাম, ইন্টেরিয়ার গ্রাম, এখানে শহরের মতো, আমাদের শহরে আমরা যেরকম ওপেন মাইন্ডেড সেরকম নয়। সেখানে উনি এসে সবার সামনে, খুব কম করে 500 জন লোক ওখানে আছে সময়, আমার হাতটা এরকম করে নিলেন। উনি নিয়ে 2 হাতটা হাতের মধ্যে চেপে, আমি দেখছি উনি কিছু বলার চেষ্টা করছে। মুখটা না মাছকে জল থেকে তুললে যেরকম হয় সেরকম, ঠোঁটটা কাঁপছে, কিন্তু অথচ উনি কিছু বলতে পারছেন না। সেই ভদ্রমহিলা 30 সেকেন্ড পর আমি দেখলাম ওনার চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়ছে, এবং উনি ঠোঁটটা আস্তে করে বললেন যে জীবনে কোনো দিন ঈশ্বরকে দেখিনি, আজ আমার সামনে সাক্ষাৎ ঈশ্বর দাঁড়িয়ে আছে। এবং তারপর উনি বললেন যে আমি কিছু বলতে চাই, আমি কি বলতে পারি? আমি বললাম হ্যাঁ বলুন। উনি বলছেন লোকদের দিকে তাকিয়ে, যারা বসে আছে, বলছে আমার স্বামী যেদিন সাপের কামড়ে মারা গেল, আমার ব্যাংকের অ্যাকাউন্টে 32,000 টাকা। আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে আমাদের লোকজনকে অত খাওয়ানোর দরকার নেই, আমরা পুজোটা করি যাতে ওর আত্মার শান্তি পায়, বাকিটা দিয়েই যে আমার 2 বাচ্চাদের। শ্বশুরমশাই বললেন বৌমা তুমি চিন্তা করছো কেন, আমরা তো আছি, তুমি এই টাকাটা দাও, আমরা বিয়েটা করি, তারপর আমরা আছি। স্যার আমাকে বলছে, তারপর যেন আমার কাছে বিচার চাইছে, স্যার আপনার জানেন এই যে লোকগুলো এখানে বসে আছে,
আমার স্বামীর শ্রাদ্ধে বিয়ে বাড়ির মতো খেয়ে এসছে, আজকে আমি কি দিয়ে ভাত খেয়েছি এদের মধ্যে একজনও খোঁজ নেয় না। মানে ভাবো, একটা গ্রামে একটা মহিলা, তার বুকে যেন আগুন জ্বলছে, একদম। এবং ঘুরে দাঁড়িয়ে আমাকে সে বলল যে আপনি যদি আজকে এই চেকটা আমাকে না দিতেন, আজকে আমি হয়তো আর আগামী 7 দিনের মধ্যে আমাকে এই পৃথিবীতে পেতেন না, আমি অনেক দিন আগেই চলে যেতাম, কিন্তু এই দুটো শিশুর জন্য আমি যেতে পারি না। এবং আমি ঈশ্বরকে অনেক দিন ডেকেছি, ঈশ্বর তুমি কোথায়? আজকে হয়তো ঈশ্বরের রূপে আমি এসেছি। এর যে গর্ব সময় আমার বলতে গিয়ে এখনো 2009 আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। এবং মানুষ হয়তো বোঝে না, কিন্তু এর থেকে বড় গর্বের মুহূর্ত আমার ছেলে ভালো রেজাল্ট করলেও আমি কোনোদিন পাইনি। এবং এর গর্বের কোনো, আসলে কি মানুষকে শান্তি দেওয়াটা, এটা যে কত বড় প্রাপ্তি, একদম এটার বড় আর কিছু নেই। যারা আমাদের মধ্যে ইন্স্যুরেন্সের মধ্যে ঢুকবে না, তারা বুঝতে পারবে না, বাইরের থেকে একদম বোঝা যায় না যে সত্যি ইন্স্যুরেন্সের কত ডেপথ আছে। ইন্স্যুরেন্স একটা কথাই আছে জানো তো, a lady might not understand the power of life insurance but a widow does. Yes. এটা একটা। আচ্ছা দাদা, তুমি তো মানে এত বড় র্যাঙ্কে আছো, মানে তোমার কাছে সাফল্য, র্যাঙ্ক না তোমার টিম, এটা কোনটা তোমার কাছে বড়? আমি একদম খুব একটা কথা আমি বিশ্বাস করি, আজও বিশ্বাস করি, আগেও করতাম, আগামীতেও করব, যে একজন লিডার হিসাবে আমি হয়তো অনেক পুরস্কার পেয়েছি, আমি প্রচুর পুরস্কার পেয়েছি, বিদেশ ট্রিপ করেছি, কিন্তু আমার টিমের প্রতিটি মেম্বারের হৃদয়ে যদি একটা লিডার জায়গা করতে পারে, তার থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। তার থেকে বড় প্রাপ্তি কিছু হয় না। এবং আমার মনে হয় আমার যদি সামান্যতম কিছু অ্যাচিভমেন্ট থাকে, আমার টিমের মেম্বারদের হৃদয়ে একটা স্থান করে নেওয়াটা আমার সবচেয়ে বড় হয়েছে। এবং সেটা তুমি 100 না 1000% করেছো। কারণ তোমার কি বলবো, তোমার কথা বলা, তোমার সব কিছু আমরা নকল করি, মানে নকল তাকেই করে, অনুকরণ তাকে করে যাকে অনুসরণ করা যায়, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। তো এবং দাদা, তুমি এমন কাউকে না মানে বলতে পারবে যে তোমার হাত ধরে ইন্ডাস্ট্রিতে এসেছিল, কিন্তু আজকে সে খুব বড় জায়গায় দাঁড়িয়েছে, বা এটা তোমার একটা গর্ব যে তাকে আমি তাদেরকে আমি বলি এরকম, মানে দেখো, আমি তো প্রায় ম্যানেজেরিয়াল রোলে বা টিম লিডিং রোলে 2006 থেকে করছি, আর 2006 থেকে আজকে 2024 হলো। তো এর মধ্যে তুমি তো ইন্ডাস্ট্রিতে আছো, জানো, অনেকে আসে, অনেকে আমাদের সাথে থেকে যায়, অনেকে চলে যায়। আমি ব্যক্তিগতভাবে কারো কথা বলবো না, তবে এই ইন্ডাস্ট্রিতে আমার মানে এটা গর্বও বলতে পারো, যদিও আমি গর্ব করে বলতে চাইছি না, আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর ছেলে যার আমার কাছে ইন্টারভিউ দিয়ে আজকে ইন্ডাস্ট্রিতে আছে, এবং মানে সেই আরামবাগ থেকে 2006 আমার মনে পড়ে, এখনো তারা আমাদের সাথে, বাজাজের সাথে জড়িয়ে আছে। তো অনেক বড় অনেক বড় র্যাঙ্কে আছে, আমার কন্টেম্পোরারি র্যাঙ্কেও আছে, আমি বললে আমাদের এখানে ব্রাঞ্চ ম্যানেজার আছে, মানে আমাদের বাজাজেই আমার সাথেই কাজ করছে অন্তত 6 থেকে 7 জন, যারা আমার হাত ধরে আছে। বাস আমি একটা জিনিস র্যাপিড ফায়ার কিছু কোশ্চেন করতে চাই তোমাকে, লিডার না ম্যানেজার? লিডারের আমি বলি লিডার বলতে যে আমি মনে করি ম্যানেজার হচ্ছে হু ম্যানেজেস ক্রাইসিস, আর লিডার বলতে যে টিমকে হাত ধরে নিয়ে এগিয়ে যায়, যে বলে যে তোমরা চলো, আমি তোমার সাথে আছি, ঠিক, আমি তোমার পেছনে নেই, আমি তোমার সাথে আছি। তো সেই জন্য লিডার ইজ অলওয়েজ আ ফার্স্ট চয়েস। দাদা, হার্ট না মাইন্ড? হার্ট, এটা তোমরা জানো একদম, মানে বস হচ্ছে একদম হার্টের সবথেকে বড় উদাহরণ। মানে যে কোনো কাজ আমি বিশ্বাস করি হৃদয়ের ডাক কিন্তু সবসময় মানে নেওয়া উচিত। রিস্ক না সেফটি? রিস্ক। আমি একটা কোশ্চেন আসছিল কিন্তু এখন করবো না, অফিস না ওয়ার্ক ফ্রম হোম? অফিস, অবভিয়াসলি অফিস। বুক না পডকাস্ট? একটু চ্যালেঞ্জিং কোশ্চেন, সময়ের সাথে সাথে, আজ থেকে 20 বছর আগে কিন্তু আমি হলে বলতাম বুক, কিন্তু আজকে বলবো পডকাস্ট। মেন্টর না মোটিভেটর? মোটিভেটর। আচ্ছা, সাকসেস না লিগ্যাসি? লেগাসি। মর্নিং পারসন না নাইট আউল? মর্নিং পারসন। আচ্ছা, কলকাতা না মুম্বাই? কলকাতা, অবভিয়াসলি। ফ্যামিলি টাইম না মি টাইম? ফ্যামিলি টাইম। আচ্ছা, ডিসিপ্লিন না ট্যালেন্ট? ডিসিপ্লিন। টাফ লাভ না সফট গাইডেন্স? সফট গাইডেন্স। লার্নিং না আর্নিং? লার্নিং। ইমোশন না তোমার হচ্ছে কি বলবো, মানে ডেডিকেশন? দুটোই দরকার, তবে আই উইল গো উইথ ইমোশন যদি দুটোই অপশন হয়। আচ্ছা, তোমায়
একটা জিনিস লাস্ট বলবো, যে তুমি যে সোমাকে দেখছো এত বছর ধরে, তো আমার দর্শকদের তোমার প্রসপেক্টিভে, তোমার ভিউতে সোমাকে কীরকমভাবে মনে হয় তোমার? আমি দেখি একটা কথায় যদি বলি, সোমাকে আমি বিগত কয়েক বছর ধরে দেখছি, সোমার সাথে আমি কাজ করছি। তোমাকে বলি, তোমার সামনে হয়তো কোনোদিন বলিনি, আজকে এই পডকাস্টে সুযোগ হয়ে গেল। তোমার ডেডিকেশন অ্যান্ড লাভ টুয়ার্ডস ওয়ার্ক, এটা আমাকে খুব আকর্ষণ করে। এবং এই দুটোর আমি বলছি যে কোনো কাজ যখন তুমি করো, অ্যাটলিস্ট তোমাকে আমি আমাদের বাজাজের কাজটা করতে দেখেছি, তুমি হৃদয় দিয়ে কাজটা করো, ভালোবেসে কাজটা করো, সেটা আমার কাছে মানে মনে হয় এটা খুব মূল্যবান। আচ্ছা, তোমায় আমি কিছু বলি, সেটা হচ্ছে কৌস্তব এক কথায়। টিমম্যান। হ্যাঁ, টিমম্যান। টিমম্যান, বাহ। বাজাজ লাইফ এক কথায় জীবন আমার। সত্যি মানে আমি তোমাকে বলছি, এটা আমি বলছি না, আমার দর্শকদের বলছি, দর্শকরা আমাকে চেনে না। এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি এবং স্পেসিফিক্যালি বাজাজ লাইফ, আমার মাথার চুল থেকে পায়ের জুতো অবধি, আমার সন্তানের মানে চিকিৎসার খরচ থেকে এডুকেশন খরচ অবধি গোটাটাই বাজাজ, তার বাইরে কিছু নেই। ইন্স্যুরেন্স এক কথায় নেসেসিটি। আমি বলবো ইন্স্যুরেন্স এখন অপশন নয়, ইন্স্যুরেন্স নেসেসিটি। ঠিক। লিডারশিপ। লিডারশিপ বলতে আমি যেটা বুঝি, মানুষের সাথে থাকা, আমার টিমকে এগিয়ে নিয়ে যাওয়া। আর তুমি যে পরপর প্রমোশন পেয়েছো দাদা, এবং তুমি তোমার টিমকে সঙ্গে করেই নিয়ে চলেছো, এবং তোমার কি কখনো মনে হচ্ছে যে এই টিম বা ওই টিম কম্পেয়ারিজম কখনো এসছে তোমার কাছে, মানে ভালো খারাপ? না, এটা ভালো খারাপ আমি বলি কি, আমার পরিস্থিতির জায়গায়। যেরকম কালকে দেখো, আমি কোনো সময় যে আমার পাশে দাঁড়িয়েছে, আমি চেষ্টা করি তাকে কোনো না কোনোভাবে মনে রাখার। এক এক সময় এক একটা পরিস্থিতি হয়। আমি যখন আরামবাগে গেছিলাম, সোমা আমাকে একদম, আমার বস যিনি ছিলেন তখন পিনাকি মল্লিক, উনি বলেছিলেন তোকে একটা গরম তেলের কড়াই আমি ফেলে দিচ্ছি, যদি ওটা সামলে নিতে পারিস তুই পৃথিবীর যে কোনো কাজ সামলে নি। আরামবাগে যখন পাঠালো, তো যাই হোক, সেই সময় পরিস্থিতি আলাদা ছিল। সে সময় ব্যবসার থেকেও বেশি আমাকে দেখতে হয়েছে আশেপাশের কাস্টমার গ্রিভেন্স, আমার টিমটা ভেঙে যাচ্ছে, তো সেই জায়গাটা আমি ম্যানেজ করেছি। সেই সময় পরিস্থিতি একরকম ছিল। আজকের দিনের পরিস্থিতি, এখন আমার টিম একটা সেটেল, দুর্দান্ত একটা টিম আছে, এখন আমার কাছে র্যাঙ্কিংটা ইম্পর্টেন্ট। তো কোনো সময় তুলনা আসেনি। তবে এই কথাটা আমি তোমার দর্শকদের বলি, এবং এটা রেকর্ডেড থাকবে, আমার টিমের প্রতিটি মেম্বার আমাকে যেভাবে সমর্থন করেছে, সাপোর্ট করেছে, সেটা ভালোবেসেছে। হ্যাঁ, যেভাবে ভালোবেসেছে, মানে সেটা পেতে গেলে আমি জানি না ঈশ্বরের আশীর্বাদ ছাড়া হয় একদম। এবং সেটা আমি আজকে রেকর্ডেড রাখছি তোমার কাছে, এটা সারা জীবন থাকবে। আমার কথাটা হয়তো একদিন আমি থাকবো না, কিন্তু এই রেকর্ডে থাকবে এই যে ভালোবাসাটা। দেয়ার আর সামথিং ইন দিস ওয়ার্ল্ড হুইচ আর প্রাইসলেস, যেটা টাকার অঙ্কে বিচার হয় না, অমূল্য। ঠিক। আমার টিমের ভালোবাসা যেটা আমি পেয়েছি, দ্যাট ইজ প্রাইসলেস। তুমি কি কখনো ভাবো যে বাজাজ ছেড়ে তোমাকে থাকতে হবে বা তুমি থাকবে, এটা কি কখনো স্বপ্নেও ভাবো? কোনোদিন ভাবিনি যে আমি বাজাজ ছেড়ে কোনোদিন থাকবো। তবে অনেক সময় না, কেরিয়ার চলতে গেলে তোমাকে পরিবার আর কেরিয়ারের মধ্যে একটা জিনিস ভাবতে হয়। এরকম একটা পরিস্থিতি আমার সামনে আসতে চলেছে আমার মনে হয়, ভাবিনি, কিন্তু মানে একটা ডিলেমার মধ্যে আছি। মানে যে পজিশনে আমি আছি, আমার একটা মোবিলিটি খুব দরকার। মোবিলিটি ইন দ্য সেন্স, প্রমোশন নিতে গেলে তোমাকে রিলোকেট করা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি কি করব আমি জানি না সোমা, তবে এরকম একটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে এখনো ভেবে উঠিনি। একদম, মানে আমরা চাই যেন কখনো ভাবতেও না হয়। মানে আমরা বিশ্বাস করো একদম মন থেকে চাই, কারণ কৌস্তবদাকে মানে আমরা না, আমার বাড়ি, আমার ফ্যামিলি, আমাদের টোটাল বাজাজ পরিবার এমনভাবে ভালোবাসে, আমরা কখনো এটা দুঃস্বপ্নেও আনতে চাই না। তো আমি দর্শকদের এটাই বলবো যে আমার কৌস্তবদা এখানেই থাক, মানে আমারও কৌস্তবদা বলি। আচ্ছা কৌস্তবদা, তোমার জন্য একটা সিনেমা যদি তৈরি হয়, মানে কৌস্তব বোস অটোবায়োগ্রাফি যদি এরকম তৈরি হয়, তুমি এই সিনেমাটার কি নাম দেবে? জীবনের কথা। দারুণ, জীবনের কথা। মানে এই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আমার হৃদয়ের ডাক বললো এটা জীবনের কথা। কারণ জীবনের অনেক উত্থান থাকে, পতন থাকে, পুরোটা নিয়েই একটা জীবন। একদম। কৌস্তবদা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের যাত্রাতে, কারণ এটা হচ্ছে আমার এমন একটা প্ল্যাটফর্ম যেটা খুব সাধারণ থেকে, মানে যে আস্তে আস্তে করে নিজেকে অসাধারণ তৈরি করেছে, এবং তার গল্পগুলি, তুমি যে ইন্স্যুরেন্সের যে লাইভ এক্সাম্পলটা দিলে, এটা লোকের কাছে একটা অনুপ্রেরণা। মানে আমি এটাই চাই যে সাধারণের গল্প মানে অসাধারণ অনুপ্রেরণা, এটাই হচ্ছে আমার পডকাস্টের থিম।
তো আমি বলবো তুমি সুস্থ থাকো, ভালো থাকো, তোমার পরিবারের সঙ্গে থাকো, এবং বাজাজ পরিবারও যেন তার মধ্যে একটা অঙ্গ হয়, এটা আমরা একদম। আপ্রাণ চাইবো বস। তোমার আমিও চাই তুমি, তোমার পরিবার এবং সব মিলে আমার ইন্স্যুরেন্স ফ্র্যাটার্নিটির যত লোক আছে, প্লাস আমাদের তোমার দর্শকরা আছে, আমাদের কাস্টমাররা আছে, মানে সব মিলে সারা পৃথিবীটা যেন খুব সুস্থ থাকে, ভালো থাকে, একদম। সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি। এবং সর্বশেষে আমি দর্শকদের একটাই কথা বলি, যে সোমাকে আমি যেটা বললাম, জীবন বিমাটাকে আপনারা একটু অন্যভাবে দেখুন। আজকের সোশিও ইকোনমিক কন্ডিশন পরিবর্তন হয়েছে। আজ থেকে 40 বছর আগে ভারতবর্ষের যে সোশিও ইকোনমিক কন্ডিশনটা ছিল, একটা জয়েন্ট ফ্যামিলি কালচার ছিল, আজকে সেটা নেই। জয়েন্ট ফ্যামিলি কালচারটাই একটা ইন্স্যুরেন্স কনসেপ্ট ছিল, মানে এক ভাইয়ের কিছু হলে গেলে তার ডিপেন্ডেন্টদের দেখার জন্য বাকি ভাইরা ছিল। আজকের দিনে সেটা পাবেন না। আজকের সোশিও ইকোনমিক কন্ডিশনে প্রতিটি পরিবারের একজন হয়তো ইনকাম আর্নার হয়ে গেছে। ভেবে দেখুন, সেই ইনকাম আর্নারের যদি কিছু হয়ে যায়, তার যে ডিপেন্ডেন্ট, তার স্ত্রী সন্তানকে দেখার মতো কতজন লোক আপনার পাশে আছেন। আমি জানি, আমি এই প্রশ্নটা বারবার নিজেকে করেছি, আমি একজনের নামও আমি সেই কাগজে লিখতে পারিনি। তাহলে আমরা কি করি? আমরা একটাই কাজ করি, আমরা ইমোশনাল যে লস সেটা মেকআপ করতে পারি না, কিন্তু ইকোনমিক্যাল লসটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স মেকআপ করতে পারে। একদম। তো আমাদেরকে একটু আমাদের কথা আপনারা শুনবেন, তারপরে আপনারা বিচার করবেন whether লাইফ ইন্স্যুরেন্স ইজ অ্যান অপশন অর ইটস আ নেসেসিটি। থ্যাংক ইউ কৌস্তবদা, থ্যাংক ইউ।